তো গল্পের শুরুটা হয় রাঘবকে দেখিয়ে। সে কোথাও যাচ্ছিল। সে আমাদেরকে বলে, আমি মারাত্মকভাবে একজনের মায়ায় পড়েছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে আমরা আলাদা হতে চলেছি। অতঃপর সে তার এক আঙ্কেলের কাছে আসে। আঙ্কেল বলে, সামনের মাসেই তোমার কাজ হয়ে যাবে, আর তোমার বাবা আমাকে কল করেছিল। তখন রাঘব বলে, আপনি বাবাকে কিছু বলেননি তো? আঙ্কেল বলে, না, আমি তোমার বাবাকে কিছু জানাইনি। পরে রাঘব সেখান থেকে চলে যায়। আসলে রাঘব তার আর তার ওয়াইফের ডিভোর্সের জন্য এখানে এসেছিল। রাঘবের ফোনে 3 বছর পুরনো একটি পিক রিমাইন্ডার আসে, আর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে আসে। রাঘব আর তার বন্ধুরা একটি সুপার শপে আসে। এখানে রাঘব একটি সেলসম্যানকে দেখে পছন্দ করে ফেলে। রাঘবকে ঘুরঘুর করতে দেখে সেই মেয়েটি তার কাছে আসে আর বলে, আপনার কি কোনো সাহায্য লাগবে? তখন রাঘব বলে, আমি ক্রিকেট ব্যাট কিনতে চাই। প্রথমে সে ক্রিকেট ব্যাট কেনে, তারপরে লেগ প্যাড কেনে। এভাবে সে পুরো ক্রিকেট সেট আপ কিনে চলে যেতে লাগে। তখন মেয়েটি তাকে দাঁড় করায়, বলে, আপনার কি বিয়ে শাদী করার কোনো পরিকল্পনা নেই, নাকি বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা নেই? তখন রাঘব বলে, কেন, কি হয়েছে? তখন মেয়েটি কিডনি গার্ড নেওয়ার কথা বলে। রাঘব সেটি নিয়ে চলে আসে। কিছুদিন পরে রাঘব আবার সেখানে আসে। মেয়েটির নাম পূজা। এইভাবে রাঘব পূজাকে দেখতে আসে আর বারবার বিনা কারণে একটি জিনিস কিনে নিয়ে যায়। বাড়ি এসে সে সেগুলো আবার অনলাইনে সেল করে দেয়। আবারও রাঘব মার্কেটে আসে। এইবার সে পূজাকে বলেই দেয়, আমি কিছু কেনার জন্য না, তোমাকে দেখার জন্যই আমি এখানে আসি। তখন পূজা বলে, আমি সেটা জানি। তুমি যখন দ্বিতীয়বার এখানে এসেছিলে তখনই আমি সেটা বুঝতে পেরেছিলাম। পূজা একজনকে দেখিয়ে বলে, এখানে তোমার মতো অনেকেই শুধু আমাকে দেখতে আসে। তখন রাঘব বলে, ওইসব ছাড়ো, তুমি কি আমার সাথে একদিন কফি ডেটে আসবে? পূজা বলে, আচ্ছা ঠিক আছে, যাব। আর তার নাম্বার রাঘবকে দিয়ে দেয়। রাতে পূজা রাঘবকে কল করে। রাঘব তাকে দেখা করার কথা বলে। পূজা তাকে ভোর 4:30টায় দেখা করতে আসতে বলে। রাঘব ভোরবেলায় পূজার দেওয়া লোকেশনে চলে আসে। সে আর পূজা সাইকেল চালায়। পূজা রাঘবকে জিজ্ঞাসা করে, আমার কি দেখে তুমি আমাকে পছন্দ করেছো? রাঘব মনে মনে বলে, তোমার ফিগার দেখে, কিন্তু মুখে বলে, তোমার চোখ আর তোমার হাসি দেখে। তখন পূজা বলে, সবাই তো এইগুলো বলে, তুমি নতুন কিছু ট্রাই করো। এইবার রাঘব বলে, সত্য কথা হলো আমি তোমার ফিগার দেখে তোমাকে পছন্দ করেছি। রাঘবের এই সত্য কথা বলাটা পূজার পছন্দ হয়। পূজা রাঘবের সম্পর্কে জানতে চায়। রাঘব বলে, আমি একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। আমার মায়ের একটি বুটিক শপ আছে। মা বাবার ভিতরে বারবার ঝামেলা হয় বলে আমি আমার বন্ধুদের সাথে থাকি। এবার রাঘব পূজার সম্পর্কে জানতে চায়। পূজা বলে, আমি ঘরের একমাত্র মেয়ে। বাড়ি থেকে আমাকে বিয়ের অনেক চাপ দেয়, তাই চাকরি পেয়েই আমি পালিয়ে এসেছি। পরের দিন রাঘব পূজার সাথে আবার দেখা করতে আসে। এখানে পূজাকে শর্ট ড্রেসে দেখে রাঘব গরম হয়ে যায়, তাই সে বাইরে চলে আসে পূজার জন্য অপেক্ষা করতে থাকে। পূজা কাজ শেষে বাইরে আসে। রাঘব পূজাকে বলে, আমরা কি রিলেশনশিপে আসতে পারি না? পূজা এই ব্যাপারে ভাবার জন্য 7 দিন সময় নেয়। তখন রাঘব তার সাথে একটি সেলফি তোলে। কাহিনী আবার প্রেজেন্টে আসে। রাঘব ডিভোর্স নেওয়ার জন্য কোর্টে চলে আসে আর তার ওয়াইফের জন্য অপেক্ষা করতে থাকে। এবার কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে আসে। রাঘব পূজার জন্য অপেক্ষা করছিল। কিছু সময় পরে সেখানে পূজা আসে। রাঘব পূজাকে বলে, আজ 1 সপ্তাহ হয়ে গেল, তুমি আমাকে কোনো খবর দাওনি। তখন পূজা বলে, আমি তো পরের দিনই হ্যাঁ বলে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে কোনো কলই করোনি। পূজা রাজি হয়েছে দেখে রাঘব খুব খুশি হয়। রাঘব পূজাকে তার বাড়ি নিয়ে আসে। তার বন্ধুদের সাথে পূজার পরিচয় করিয়ে দেয়, আর এইভাবে পূজা তার বাড়ি আসতে থাকে। এখানে রাঘবদের সাথে দীক্ষা আর আমার নামে এক কাপলদের পরিচয় হয়, যারা তাদের সামনেই থাকে। রাঘব তার ঘরের দেওয়ালে পূজার একটি ছবি আঁকে। বাড়িতে সবসময় বন্ধুরা থাকায় পূজা আর রাঘব কোনোভাবেই একসাথে হতে পারে না। তাই বন্ধুরা বাড়ি থেকে চলে গেলে রাঘব পূজাকে আসতে বলে। রাতে পূজা হটলুকের সাথে বিয়ার নিয়ে আসে, আর এই রাতেই তারা ইন্টিমেট হয়। সকাল হলে রাঘব পূজাকে নিয়ে একটি বুটিক শপে আসে। বুটিক শপের মালিক বারবার পূজার দিকে তাকায়। সেটা লক্ষ্য করে পূজা রাঘবকে বলে। তখন রাঘব দোকানিকে বলে, বারবার আমার গার্লফ্রেন্ডের দিকে তাকাচ্ছ কেন? পূজার একটি ড্রেস পছন্দ হয়, সে সেটি পরে দেখতে যায়। তখন রাঘব দোকানের কাছে আসে। আসলে এই দোকানই রাঘবের মা। পরে সেখানে পূজাও আসে। তখন রাঘব পূজাকে বলে, তোমাকে বলেছিলাম না আমার মায়ের একটি বুটিক আছে, তো এটিই আমার মা। অতঃপর তারা সেখান থেকে চলে আসে। ছাদে এসে রাঘব পূজার ছবি তোলার চেষ্টা করে, কিন্তু ছবি ভালো হয় না। তখন দীক্ষা এসে বলে, আমার কাছে দাও, আমি চেষ্টা করি। দীক্ষা পূজার অনেক ভালো ভালো ছবি তোলে। পূজা দীক্ষাকে জিজ্ঞাসা করে, তুমি কি ফটোগ্রাফার? তখন দীক্ষা বলে, আমি বন্যপ্রাণীদের ফটোগ্রাফি করি। রাতে দীক্ষা রাঘবদের কাছে আসে, বলে, আমাকে একদিনের জন্য একটু সাহায্য করো। গ্রাম থেকে আমার মা বাবা আসবে,
আমি আর আমার যে লিভিংয়ে আছি তারা সেটি জানে না। তোমরা একদিনের জন্য প্লিজ আমাকে রেখে দাও। তখন পূজা বলে, ঠিক আছে, আমার এখানে থাকুক আর আমি তোমাকে সাহায্য করার জন্য তোমার সাথে যাব। তারা কথা অনুযায়ী জায়গা পরিবর্তন করে ফেলে। কিছু সময় যেতেই দীক্ষার মা বাবা চলে আসে। দীক্ষার মা বাথরুমে ছেলেদের আন্ডারওয়্যার দেখতে পায় আর জিজ্ঞাসা করে এটা কার। দীক্ষা তাড়াতাড়ির ভিতরে এটা সরাতেই ভুলে গেছিল। ধরা খেয়েই যাবে তখন পূজা বলে, এটা আমার ছোট ভাইয়ের, সে এটা হয়তো ভুলে ফেলে গেছে। এটা বলে তারা বেঁচে যায়। দীক্ষার বাবা বাইরে বের হয়। তখন রাঘবের বন্ধু বোতল নিয়ে রুমে ঢোকে। এটাই আবার আঙ্কেল দেখে। বিয়ার খাওয়ার লোভে আঙ্কেলও রুমে ঢুকে পড়ে। বলে, অনেক রাত হয়ে যাওয়ায় বাইরে বিয়ার পাবো না, তাই আমি কি তোমাদের সাথে জয়েন হতে পারি? কোনো রাস্তা না দেখে রাঘব তাকে আসতে বলে। আঙ্কেল একটি বোতল নিয়ে কোনায় বসে পড়ে। পরে রুমে পূজা আসে আর বিয়ার দেখে বলে, তোমরা আমাকে ছাড়াই পার্টি শুরু করে দিয়েছো। সবার রিয়াকশন দেখে সে কোনায় তাকায় আর সেখানে আঙ্কেলকে দেখতে পায়। আঙ্কেলের সামনে তার নাটক ধরা খেয়ে যায়। তখন রাঘব জানিয়ে দেয় পূজা তার গার্লফ্রেন্ড। ধরা খেয়ে পূজা ফিরে যায়। তার পরপরই দীক্ষা আমার এর কাছে আসে, তাকে বাবুসোনা বলতে থাকে। সবার রিয়াকশন দেখে কোনায় তাকিয়ে দেখে সেখানে তার বাবা বসে আছে। দীক্ষা আর আমারও তার কাছে ধরা খেয়ে যায়। এখানে বাবা মেয়ে দুজনই দুজনের কাছে ধরা খায়। আঙ্কেল বলে, আমি যে বিয়ার খাচ্ছি এটার জন্য তোমার মাকে বলো না। আর দীক্ষাও তার কথা মাকে বলতে মানা করে। এই কাহিনী ঘটার পরে সকাল হলেই আঙ্কেল আন্টি বাড়ি চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। পূজা দরকারি কাজে বাড়ি চলে আসে। কাহিনী আবার প্রেজেন্টে আসে। রাঘব তার ওয়াইফের জন্য কোর্টে অপেক্ষা করছিল। তখন সেখানে দীক্ষা আসে। হোয়াট ব্রো, কেমনে কি? রাঘবের ওয়াইফ দীক্ষা, নট পূজা। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে আসে। রাঘব পূজাকে দেখার জন্য পূজার বাড়িতে চলে আসে। আসলে এখানে পূজার বিয়ে হবে, তাই ছেলেপক্ষ পূজাকে দেখতে আসছে। রাঘব চোখের সামনে এসব দেখতে না পেরে বাড়ি চলে আসে। দীক্ষা ছাদে রাঘবকে একা বসে থাকতে দেখে। দীক্ষা কাছে আসে, জিজ্ঞাসা করে, তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে? তখন রাঘব বলে, আমি আর পূজা ব্রেকআপ করে নিয়েছি। দীক্ষা কারণ জিজ্ঞাসা করে। তখন রাঘব বলে, আমরা রিলেশনের শুরুতেই ব্রেকআপ করে নিয়েছিলাম। আসলে পূজা একজন দত্তক নেওয়া সন্তান। তার আগে থেকেই বিয়ে ঠিক। মাঝপথে এসে পূজার রাঘবকে ভালো লাগে। পূজার রিলেশনের শুরুতেই বলে, আমি তোমার সাথে সবকিছু করতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রাঘব তো তখন না বুঝেই সত্যি রাজি হয়ে গেছিল। এখন এসে সে সত্যি সত্যি পূজাকে ভালোবেসে ফেলেছে। রাঘব দীক্ষাকে একা দেখে আমার কথাই জিজ্ঞাসা করে। দীক্ষা বলে, আমরাও ব্রেকআপ করে নিয়েছি। আমার কখনোই রিলেশন নিয়ে সিরিয়াস ছিল না। সে শুধু আমার সাথে টাইম পাস করতো। পরে তারা দুজনেই বিয়ার শেয়ার করে। এরপর থেকে রাঘব দীক্ষাকে সাহায্য করতে শুরু করে। একদিন তাদের কাজের বয়সে বলে, আমার মেয়ের বিয়ে হবে, তাই তোমাদের সবাইকে আমার গ্রামের বাড়ি দাওয়াত রইল। রাঘব দীক্ষা আর তার বন্ধুরা গ্রামের বাড়িতে আসে। এখানে এসে রাঘব দীক্ষাকে শাড়ি পরতে সাহায্য করে। রাঘব আস্তে আস্তে দীক্ষার প্রতি টান অনুভব করে। বাসর ঘরে বর কনেকে কদম দেওয়ার জন্য দীক্ষারা রাঘবকে সাথে নিয়ে কদম কিনতে আসে। দুটি মেয়ের সাথে একটি ছেলেকে দেখে দোকানদার মনে মনে বলে, খেলা আজকে হবে। যাই হোক, কদম কিনে তারা বাড়ি চলে আসে। রাতে সবাই তাড়ি খায়। তাদের দেখে দীক্ষাও তাড়ি খায়। তাড়ি খেয়ে দীক্ষা নেশায় চলে আসে। রাঘব দীক্ষাকে ধরে নিয়ে ঘরে আসে। এখানে দীক্ষা রাঘবকে বলে, তুমি কি আমাকে পছন্দ করো? রাঘব হ্যাঁ বলে। এখানে দীক্ষা রাঘবকে ধরে কিস খায়। এখন তো দীক্ষার মাথায় পুরোপুরি নেশা উঠে যায়। দীক্ষা রাঘবকে ধরে নিয়ে বাসর ঘরের সামনে আসে। বরের থেকে কদম নিয়ে সে আবার রুমে চলে আসে। আর এই রাতে তাদের ভিতরেই সব হয়ে যায়। সকাল হলে রাঘবের ঘুম ভাঙে। রাঘব নিচে এসে তার বান্ধবীকে সব বলে। পরে সেখানে দীক্ষা আসে, কিন্তু দীক্ষা কাল রাতের সব কথা ভুলে যায়। পরে তারা সবাই মিলে পাহাড়ে ঘুরতে আসে। এখানে এসে রাঘব পূজাকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা শুনে দীক্ষা অবাক হয়। বলে, হঠাৎ এই কথা বলার কারণ কি? রাঘব বলে, আমি অনেক দিন ধরেই একা আছি আর আমার তোমাকে ভালো লাগে, তাই বললাম। দীক্ষা এই ব্যাপারে ভাবার জন্য কিছুদিন সময় নেয়। সময় কাটতে থাকে, কিন্তু দীক্ষা উত্তর দেয় না। উত্তর না দেওয়ায় রাঘব দীক্ষার সাথে দেখা করতে জঙ্গলে চলে আসে। রাঘব তার প্রতি এত সিরিয়াস দেখে দীক্ষা খুশি হয়। এখানে রাঘব একটি রিং বের করে দীক্ষাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? এইবার দীক্ষা বিয়ের জন্য রাজি হয়ে যায়। রাঘব দীক্ষার হাতে রিং পরিয়ে দেয়। এভাবে রাঘব আর দীক্ষার বিয়ে হয়। তাদের বিয়ে দেখতে পূজাও আসে। বিয়ের পরে রাঘবের জীবন খুবই সুখে কাটে। দীক্ষা তার কাজে 10 দিনের জন্য বাইরে যায়।
দীক্ষা চলে যাওয়ায় রাঘবের দিন আবার বোরিং হয়ে যায়। এর ভিতরে হঠাৎ রাঘবের মা মারা যায়। দীক্ষা জঙ্গলে থাকার কারণে রাঘব তার সাথে যোগাযোগ করতে পারে না। 10 দিন হলে দীক্ষা বাড়ি আসে আর কান্নায় ভেঙে পড়ে। এর ভিতরে রাঘবদের বিয়ের প্রথম অ্যানিভার্সারি পূর্ণ হয়। দীক্ষা বাড়ি আসায় রাঘবের দিন আবার সুখে কাটতে থাকে। রাঘবের কোম্পানি থেকে জানায় একটি প্রজেক্টে কাজ করার জন্য রাঘবকে জার্মানিতে যেতে হবে। রাঘব এটা বলার জন্য দীক্ষাকে একটি ক্লাবে নিয়ে আসে। এখানে রাঘবের আগেই দীক্ষা বলে, আমাকে ন্যাশনাল জিওগ্রাফি থেকে জব অফার এসেছে। আমার পোস্টিং হবে আফ্রিকায়। এই জবটা আমার স্বপ্ন ছিল। তার কথা শুনে রাঘব কিছু বলে না। দীক্ষা চলে যাওয়ার কথা শুনে রাঘবের মন খারাপ হয়ে যায়। রাঘব দীক্ষাকে ছাড়া একদিনও থাকতে পারে না। আর সে 5 বছর কিভাবে কাটাবে, এই চিন্তায় রাঘব সবসময় মনমরা হয়ে থাকে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় ডিভোর্স নেবে। ডিভোর্স নেওয়ার জন্য রাঘব তার উকিল আঙ্কেলের কাছে আসে। তখন তার আঙ্কেল বলে, তোমরা ডিভোর্স নিচ্ছ কেন? ডিভোর্স না নিয়েও তোমরা তোমাদের গোল অ্যাচিভ করতে পারবে। বিনা কারণে অবুঝদের মতো ডিভোর্স নিও না। কিন্তু রাঘব আর দীক্ষা ডিভোর্স নিয়ে নেয়। ডিভোর্স পেপারে সাইন করার সময় তারা দুজনেই ভেঙে পড়ে। সর্বশেষ তারা আলাদা হয়ে যায়। রাঘব কোনোভাবেই দীক্ষাকে মন থেকে সরাতে পারে না। এইদিকে দীক্ষারও বারবার রাঘবের কথা মনে পড়তে থাকে। দীক্ষা তার কাজ করছিল, তখন তার ফোনে একটি নোটিফিকেশন আসে। আজকে তাদের দ্বিতীয় অ্যানিভার্সারি পূর্ণ হয়েছে। তাই রাঘব তাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে। রাঘব বলে, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি সবসময় একা একই ফিল করি। পরে দীক্ষাকে এয়ারপোর্টে দেখানো হয়। পাশের একটি লোক থেকে ফোন নিয়ে দীক্ষা রাঘবকে কল করে। দীক্ষার কথা শুনে রাঘব এয়ারপোর্টে চলে আসে। রাঘবকে দেখে দীক্ষা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আর এখানেই এই গল্পের সমাপ্তি হয়। আমি তো এই গল্পের কোনো আগামাথা বুঝলাম না। তোমরা কি বুঝছো সেটা অবশ্যই কমেন্টে বলে যেও।